হ্যালো, আমরা দেখছি গুডউইল চ্যাপ্টার। যদি এটার ইম্পর্টেন্স আমরা যাচাই করি তাহলে গুগল বোর্ডের থেকে ইম্পর্টেন্স এখান থেকে এমসিকিউ ডেফিনেটলি আসবে। যদি সিবিএসসি বোর্ডের দিক থেকে দেখি তাহলে এটা তো শেষ কোশ্চেন আসবে। আর তার সাথে সাথে বড় কোশ্চেনের স্মল পার্ট হিসেবে আসবে। এখানে এডুকেশন রিকোয়ারমেন্ট ডেট এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলোতে এটা ইম্পর্টেন্স আসবে স্মল পার্ট হিসেবে। তো যেহেতু চ্যাপ্টারটা ছোট আর খুব ইজি চ্যাপ্টার, তো এটাকে আমরা ডিটেলসে দেখি কি বলেছে। ফার্স্ট হচ্ছে গুডউইল। গুডউইল কাকে বলে? যদি দুটো সিমিলার টাইপের কোম্পানি থাকে তার মধ্যে থেকে যদি আমি যে কোনো একটা কোম্পানিকে চুজ করি তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো রিজন থাকবে। তো যে কারণে আমি একটা কোম্পানিকে ছেড়ে অন্য আরেকটা কোম্পানিকে চুজ করছি সেটাকে কি বলা হয়? তার গুডউইল আছে তাই। যে কারণে আমি একটা কোম্পানিকে ছেড়ে অন্য কোম্পানিকে চুজ করবো সেটাকে বলা হবে কিন্তু গুডউইল আছে তাই। তো এই ক্ষেত্রে আমাদের কি কোশ্চেনটা আমাদের এক্সামে আমাদের সরি চ্যাপ্টারে আমাদের কি আছে? এক্ষেত্রে আমাদের ভ্যালু অফ গুডউইলটাকে ক্যালকুলেট করতে হবে। ভ্যালু অফ গুডউইল কি হচ্ছে? ভ্যালু অফ গুডউইল কত রকম ভাবে ক্যালকুলেট করা যায়? দু রকম ভাবে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে পারচেজ গুডউইল, একটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। পারচেজ গুডউইল কাকে বলে? যখন আমি একটা কোম্পানি বি লিমিটেড বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করার সময় যে এক্সট্রা পেমেন্ট তাকে করবো সেই এক্সট্রা পেমেন্টের অ্যামাউন্টটাকে কি বলা হয়? পারচেজ গুডউইল বলা হয়। তার মানে আমি লেটস সে এ লিমিটেড কোম্পানি, আমি বি লিমিটেড কোম্পানিকে অ্যাকোয়ার করার সময় যে এক্সট্রা পেমেন্ট করবো সেটাকে কি বলা হবে? পারচেজ গুডউইল। মানে লেটস সে ওকে দেওয়া উচিত ছিল কত টাকা? 10 লাখ টাকা। আমি দিচ্ছি কত টাকা? ওকে 12 লাখ টাকা। এই যে 2 লাখ টাকা এক্সট্রা দিচ্ছি সেটাকে কি বলা হয়? পারচেজ গুডউইল। এখান থেকে একটা শর্ট কোশ্চেন লাইক ইম্পর্টেন্ট আছে। কি বলছে? অ্যাজ পার AS 26 পারচেজ গুডউইল কে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি। তার মানে এখান থেকে একটা ইনস্টিটিউট একটা কোশ্চেন আছে যে পার্চেস গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি কিনা। তো AS 26 অনুযায়ী পার্চেস গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি। আর এই ক্ষেত্রে সেলস রিলেটেড গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। সেলস রিলেটেড গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। তার মানে যদি বলে পার্চেস গুডউইল তো আমরা বলবো হ্যাঁ দেখাতে পারি। যদি বলে সেলস রিলেটেড গুডউইল তাহলে বলবো আমরা দেখাতে পারি না। ঠিক আছে? যদি কোশ্চেনে বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি কোশ্চেনে বলে শুধু গুডউইল, গুডউইলকে আমরা দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো? সেক্ষেত্রে আমরা এই সিনারিটা ধরবো আর বলবো কি না দেখাতে পারবো না। ঠিক আছে? কারণ পরীক্ষার দিক থেকে আমাদের মেনলি এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। পরীক্ষার দিক থেকে আমাদের এই পার্টটাই পরীক্ষায় আমাদের কোশ্চেনে আসবে। এই পার্টটা আমাদের এই পার্টটা আমাদের ইম্পর্টেন্ট না। তো যাই হোক আমরা এই পার্টটা আলোচনা করছি না। এখানে নোটস বানানো আছে তারা দরকার হলে দেখে নেবে। অ্যান্ড নিচে কোশ্চেনও আছে, কোশ্চেনটা করে দিতে পারো। এই কোশ্চেনটা পারচেস করে দিয়ে দেবে। আমি ডাইরেক্ট পড়ানো শুরু করছি কি সেলফ জেনারেটেড গুডউইলটা। সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলা হয়? যে গুডউইলটা আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করার জন্য আমি নিজে তৈরি করেছি সেটাকে বলা হয় কি সেলফ জেনারেটেড গুডউইল। মানে মানে কোন একটা কোম্পানি লেটস সে হলদিরাম, হলদিরাম কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে দুটো ভুজিয়া আছে, একটা এবিসি লিমিটেড ভুজিয়া, একটা হলদিরামের ভুজিয়া। মানে কাকে চুজ করছি? হলদিরামের ভুজিয়াকে চুজ করছি। কেন চুজ করছি? নিশ্চয়ই ওটা আমার টেস্টটা ভালো লাগে সেই জন্য। সেম দামে আমি হলদিরামকে চুজ করছি কারণ ভালো লাগে তাই। আর এটা হলদিরাম কি দিনের পর দিন ব্যবসা করে করে এটাকে তৈরি করেছে। তো এটা কি বলা হয় কি সেলফ জেনারেটেড গুডউইল। যখন দীর্ঘদিন ব্যবসা করার জন্য একটা গুডউইল তৈরি হয় সেটাকে বলা হয় কি সেলফ জেনারেটেড গুডউইল। এই ক্ষেত্রে ভ্যালু ডিটারমাইন করার তিনখানা মেথড আছে। ফার্স্ট মেথডকে কি বলা হয়? অ্যাভারেজ প্রফিট মেথড। সেকেন্ড মেথডকে সুপার প্রফিট মেথড। থার্ড মেথডকে ক্যাপিটালাইজেশন মেথড। কোশ্চেন মনে মধ্যে কোশ্চেন আসবে যে তিনটে মেথড আছে কিন্তু উত্তর কি তিন রকম আসবে না ডিফারেন্ট? সেম সেম আসবে না ডিফারেন্ট আসবে? তো উত্তর তিনটের ক্ষেত্রে তিনটা আলাদাই আসবে। তিনটের ক্ষেত্রে উত্তর কি আসবে? আলাদা আলাদা উত্তর আসবে তিনটে ক্ষেত্রে। তো মনে মধ্যে কোশ্চেন হবে তাহলে কোনটা অ্যাকচুয়াল, কোনটা উচিত, কোনটা ঠিকঠাক? প্রত্যেকটাই নিজের ক্ষেত্রে নিজে ঠিকঠাক। এটাও ঠিকঠাক, এটাও ঠিকঠাক, এটাও ঠিকঠাক। এই কারণে যেহেতু ভ্যালু আলাদা আলাদা আসছে, ঠিকঠাক ভ্যালু আসছে না, সবার আলাদা আলাদা ভ্যালু। এই কারণে এটাকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। যদি এটাকে অ্যাকচুয়াল ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করা যেত সেই ক্ষেত্রে ওটাকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারতাম। অলদো যেহেতু তিনটে মেথডই লজিক্যাল ভীষণ, তো এই জন্য তিনটে মেথডই আমাদের জানতে হচ্ছে। ফার্স্ট কি অ্যাভারেজ প্রফিট মেথড। তো আমরা দেখে নিই অ্যাভারেজ প্রফিট মেথডে কি করে ক্যালকুলেট করতে লাগে। কি বলা হচ্ছে? অ্যাভারেজ প্রফিট মেথডের ফার্স্ট স্টেপ আমরা কি করবো? অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করবো আর তারপর আমরা ভ্যালু অফ গুডউইল আসবে। অ্যাভারেজ প্রফিট কাকে বলে? সাম অফ দ্য নাম সাম অফ প্রফিট অফ 10 years
10 ইয়ার্স এ যতগুলো থাকবে, দেখছে 3 বছরের প্রফিট দিল, তাহলে 3 বছরের প্রফিটটা আমরা যোগ করবো, ডিভাইডেড বাই কি হবে, নাম্বার অফ ইয়ার্স, মানে 3 বছর। ঠিক আছে, এই যে অ্যাভারেজ প্রফিটটা আসলো, এই যে অ্যাভারেজ প্রফিটটা আসলো, এটার সাথে কি করব, মাল্টিপ্লাই করব নাম্বার অফ ইয়ার পারচেস। নাম্বার অফ ইয়ার পারচেস মানেটা কি, নাম্বার অফ ইয়ার পারচেস মানে হচ্ছে যে আমার আজকের দিনে যে গুডউইলটা আছে সেটা কতদিন আমার কাছে লাস্টিং করবে। মানে এমন না যেটা চিরদিনের মতো চলবে, সেটা না। আজকে এতদিন থেকে যে গুডউইলটা বানিয়েছি, সেটা যদি আমি খারাপ কাজকর্ম শুরু করে দিই, সেটা কি লাস্টিং করবে? না। করলে কয়েকদিন, কয়েকটা দিন তো চলে যাবে। তো কতদিন আমার আজকের ডেটে যত টাকার গুডউইল আছে সেটা কতদিন অবধি চলবে, সেটাকে কি বলা হয়, নাম্বার অফ ইয়ার পারচেস। তো ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপে কি ক্যালকুলেট করবো, অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করবো, এন্ড সেকেন্ড স্টেপে কি ক্যালকুলেট করবো, ভ্যালু অফ লিভিং ক্যালকুলেট করবো। কিভাবে আসবে, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। এটা থেকে একটা কোশ্চেন দেখে ক্লিয়ার হয়ে যাবে একবারে। এটা থেকে একটা কোশ্চেন দেখে নিই, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটা জিনিস আমাদের জানতে লাগবে, সেটা হচ্ছে কি, এই যে প্রফিট বলছি আমরা, অ্যাভারেজ প্রফিট, এই যে আমরা অ্যাভারেজ প্রফিট কথাটা বলছি, এই প্রফিট মানে কোন প্রফিটটাকে আমরা দেবো, এই জিনিসটা আমাদের জানতে লাগবে। প্রফিট নানা রকম ভাবে দেবে, আমাদের দরকারি প্রফিটটা আমাদের ক্যালকুলেট করে দিতে লাগবে। কিভাবে ক্যালকুলেট করবো, কি বলা হচ্ছে এখানে, অনলি কনসিডার নর্মাল প্রফিট অ্যান্ড নর্মাল লস। তার মানে বিজনেস যেটা আমার নর্মালি প্রফিট হয় সেটাকে নেবো, নর্মাল কোনো গেইন বা লস যদি হয় সেটাকে আমরা নেবো না। তার মানেটা কি, তার মানে নেক্সট আমার কাছে, আমি বিক্রি করি, ফোন বিক্রি করি, আমি ফোন বিক্রি, তাহলে ফোন বিক্রি করার ক্ষেত্রে যদি আমি দেখা যাচ্ছে আমার কোনো ল্যাপটপটাকে আমি বিক্রি করে দিলাম, তাহলে সেটা কি আমি, মানে আমার একটা অ্যাসেট ছিল ল্যাপটপ, ওটাকে বিক্রি করলাম, দেখা যাচ্ছে ল্যাপটপটার দাম ছিল 50,000 টাকা, আমি বিক্রি করলাম 60,000 টাকায়, তাহলে 10,000 টাকার আমার গেইন হলো। বিজনেস আমার কিসের, বিজনেস আমার ফোনের। আমি সেই ক্ষেত্রে কি করলাম, আমার কাছে একটা ল্যাপটপ ছিল, সেটাকে আমি কি করলাম, সেল করে দিলাম। ওটা আমার কাছে ভ্যালু কত ছিল, 50,000 টাকা, আর আমি সেল করলাম কত টাকা, 60,000 টাকায়। তাহলে এই ক্ষেত্রে আমি কি করলাম, 10,000 টাকা গেইন করলাম। এই গেইনটাকে কি গেইন বলা হবে, এই গেইনটাকে বলা হয় অ্যাবনর্মাল গেইন। তো এই গেইনটা আমার সবসময় হবে না, এই গেইনটা আমার সবসময় হবে না। কারণ আমি তো এই গেইনটার জন্য ব্যবসা শুরু করি না, আমি গেইন কোথা থেকে করতে চাই, আমি ফোন বিক্রি করে গেইন করতে চাই। আমি ল্যাপটপ, আমি আমার অ্যাসেট বিক্রি করতে চাই না, আমার দরকার হয়েছিল নেক্সট তখন আমি বিক্রি করেছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, শুধু নর্মাল প্রফিট গুলোকে নেবো, আমরা অ্যাবনর্মাল প্রফিটটা আমরা নেব না। আর যদি অ্যাবনর্মাল প্রফিট বা গেইনকে আমরা নেবো না, যদি কোনো কিছু এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, প্রফিটের মধ্যে বলছে অ্যাবনর্মাল গেইন ইনক্লুড আছে, সেটাকে আমাদের বার করে আনতে হবে। লস ইনক্লুড আছে, তাহলে সেটাকে আমাদের বার করতে হবে। অ্যাবনর্মাল গেইন যদি ইনক্লুড হয়, দেখছে প্রফিট বলেছে 50,000 টাকা, আর এর মধ্যে কি বলেছে, অ্যাবনর্মাল গেইন 10,000 টাকা ইনক্লুড আছে। তো যদি এরকম যদি কোনো জিনিস ইনক্লুড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের, এই ক্ষেত্রে এটা আমাদের প্রফিটটাকে আমরা নেবো না, তখন আমরা এটাকে কি করবো, অ্যাডজাস্ট করবো, বলবো কি অ্যাডজাস্টেড প্রফিট, অ্যাডজাস্টেড প্রফিট। অ্যাডজাস্টেড প্রফিট কত নেবো, 50,000 টাকা। আর এটাকে ঠিক করার জন্য এটাকে কি করবো, বাদ দেবো, এটা ঢুকে আছে, আর এটা 10,000 টাকা ঢোকা, এটার প্রফিট কি হয়ে গেছিল, বেড়ে গেছিল। এখন এটাকে কি করবো, ঠিক করার জন্য কমিয়ে দেবো, তাহলে আমি আমার প্রফিট কত পাবো, 40,000 টাকা। বোঝা গেল? একটা উদাহরণ, ধরা যাক প্রফিট বলেছে 50,000 টাকা, আর বলছি কি, ইনক্লুডিং অ্যাবনর্মাল লস 10,000 টাকা। যদি বলে 10,000 টাকা অ্যাবনর্মাল লস এর মধ্যে ঠিকই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টেড প্রফিট কি আসবে,
অ্যাডজাস্টেড প্রফিট কি আসবে? আমার 50,000 টাকা ছিল, তার মধ্যে অ্যাবনর্মাল লস ঢুকে আছে। লস যদি ঢুকে থাকে, প্রফিটটা বাড়িয়েছে না কমিয়েছে? লস, মানে আমার প্রফিটটা কমিয়ে দিয়েছে। তাহলে এখন আমি এটাকে ঠিক করার জন্য কি করবো? প্রফিটকে বাড়িয়ে দেবো। তাহলে আমি কি বলবো? আমার অ্যাডজাস্টেড প্রফিট কত? 60,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে এটাকে করবো। সেম জিনিস, সেটা হচ্ছে কি রেকারিং প্রফিট, নন রেকারিং প্রফিট। রেকারিং প্রফিট কাকে বলে? যে প্রফিটটা রিপিটেড হবে, যেরকম ফোন আমার বিক্রি করাটাই আমার ব্যবসা, ওটা আমার রেকারিং প্রফিট, ওটাকে নেবো। আর যদি নন রেকারিং কথা ইউজ করে, মিনস একই ব্যাপার, নর্মাল কোনো কিছু। তো যদি নন রেকারিং কিছু বলে, সেটাকে আমরা কি করবো? বাদ দেবো। আর যদি ওর মধ্যে ঢুকে না থাকে, তাহলে ওটাকে জাস্ট লাইক ইগনোর করবো। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে? বলছে কনসিডার দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ স্টক। স্টক অনেক সময় কি হবে? বেড়ে থাকবে, কমে থাকবে। বলবে ওটা ওভার ভ্যালু, বেশি দেখানো আছে, তাহলে এটাকে ঠিক করার জন্য কমিয়ে দেবে। যদি বলো আন্ডার ভ্যালু, কমে আছে, তাহলে এটাকে ঠিক করার জন্য বাড়িয়ে দেবে। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের করতে হবে, করে আমরা অ্যাডজাস্টেড প্রফিট বার করবো। এটা কি বলছে? ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন অফ প্রফিট অনলি কনসিডার রেভিনিউ নেচার and that is ignore capital expenditure but depreciation is charged in capital expenditure. কি বলতে চাইছে? যে এক্সপেন্ডিচার আমাদের কত রকমের হয়? দুটো রকমের হয়। এক্সপেন্ডিচার কত রকমের আমাদের? দুটো রকম। একটা হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? যেগুলো আমার প্রফিট এন্ড লসে আসে, যেটা একটা, সেটাকে আমরা ইউজ করে আমরা প্রফিট বার করি। যেটা বেনিফিট কি থাকে? বেনিফিট কি থাকে? উইথিন 12 মান্থ, যদি 12 মাসে বেনিফিট থাকে। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো? যেটা বেনিফিট আমাদের মোর দেন 12 মান্থ থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এই রেভিনিউ গুলোকে নিয়ে আমরা কি করি? সবসময় প্রফিট আমরা এটাকে দিয়ে ক্যালকুলেট করি, এটাকে ইউজ করে আমরা প্রফিট ক্যালকুলেট করি। তার মানে যদি বলে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর মধ্যে ঢুকে গেছে, তো ওটাকে আমরা কি করবো? বাদ দেবো, মানে এক্সক্লুড করবো, মানে ওটাকে আমরা মাইনাস করবো। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমাদের কি হয়? ডেপ্রিসিয়েশন দিতে লাগে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মিনস আমি গাড়ি কিনলাম, ক্লাস 11-এ যখন আমরা ব্যালেন্স শিট করতাম বা ফাইনাল অ্যাকাউন্ট করতাম, তখন মনে করো যে আমাদের ব্যালেন্স শিটের যে ফার্নিচার, বিল্ডিং এগুলো থাকতো, তার উপর ডেপ্রিসিয়েশনটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখতাম। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা আমাদের কি হবে? এখানে চার্জ করতে লাগবে। তারপর আমাদের কি আসবে? যে প্রফিটটা আসবে সেটা কি বলবো? অ্যাডজাস্টেড প্রফিট। যা বললাম, যদি সেটা 50% বোঝা যায়, যথেষ্ট, অঙ্ক থেকে বাকিটা বুঝতে হবে। তো এইভাবে আমাদের অ্যাডজাস্টেড ক্যালকুলেট করতে হবে। তো একটা অঙ্ক থেকে আমরা দেখে নিই, দেখি আমরা এটাই করে নিই। কি বলছে? বলেছে A and B are partners, profit sharing ratio equally, they agree to agree C for equal share. তোমরা এত অব্দি কোনো দেখার দরকারই নেই, এটা আমার কোনো কাজেই লাগবে না, এত অব্দি লাইনটা কোনো আমার দরকার নেই। তারপর কি বলছে? For the purpose of the goodwill is to be valued at 150% of the average annual profit. Average annual profit যাবে, তো 150% দেবো। কত বছরে? 5 বছরে। আমি রাফের মতো করে অঙ্কটা করে দেবো, সাজিয়ে গুছিয়ে করানোর দরকার নেই। তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা ডিসকাস করে দিচ্ছি। কি বলেছে? 2019 থেকে 2023 পর্যন্ত। তাহলে এখানে লেখা হবে 2019, 20, 21, 22, 23। আচ্ছা, 2000 কত ছিল? 40, 60, 1 লাখ, 20,000, 1.5 লাখ। 40, 60, 1 লাখ। তাহলে এখানে প্রফিট কত ছিল? 40,000, 60,000, 1 লাখ, আর এখানে 20,000 টাকা লস, আর 1.5 লাখ। তাহলে 20,000 টাকা লস, মানে আমরা প্যাকেটে লিখবো
আর কত? 1.5 লাখ। ঠিক আছে, এটা আমাদের কি ছিল? প্রফিট ছিল। এটা আমাদের প্রফিট ছিল। ঠিক আছে, এরপর কি বলছে? ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা আগে ফার্স্ট কি করছি? প্রফিট থেকে ঠিকঠাক আমাদের দরকারি প্রফিট বার করে নিচ্ছি, তারপর আমরা অ্যাভারেজ প্রফিট করবো। তো ফার্স্ট স্টেপে কি বলছে? ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20 দেয়ার ওয়াজ অ্যাবনর্মাল লস 8 লাখ টাকা। 8 লাখ টাকা অ্যাবনর্মাল লস হয়েছে, এই সরি নর্মাল লস হয়েছে। তো যদি নর্মাল লস হয় তাহলে এটা তো ঠিক আছে, এটা এগুলো থাকবে নর্মাল লস। নর্মাল লস হলে কিছু চেঞ্জেস করতে হতো, এটা তো নর্মাল লস। আমি ফার্স্টে কি বললাম যে নর্মাল লস শুধু থাকবে, অনলি কনসিডার নর্মাল লস। অ্যাবনর্মাল লস থাকলে তখন আমরা কিছু ট্রিটমেন্ট করবো। কিন্তু তো নর্মাল লস আছে তো ঠিকই আছে, তো ঠিক আছে এটা ওকে, কিচ্ছু করার দরকার নেই আমাদের। নেক্সট কি বলছে? ডিউরিং দ্য ইয়ার 31 মার্চ 2020, 31 মার্চ 2020 মানে এই ক্ষেত্রে কি বলছে? অ্যান অ্যাসেট অফ দ্য অরিজিনাল কস্ট, অ্যাসেট অফ অরিজিনাল কস্ট 2 লাখ টাকা উইথ আ বুক ভ্যালু অফ 1.5 লাখ টাকা ওয়াজ সোল্ড ফর 1,24,000 টাকা। তার মানে কি বলছে? আমি 2 লাখ টাকায় এটাকে কিনেছিলাম, ওভার দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন দিতে দিতে ওটার ভ্যালু কত টাকা এসে গেছে? ওটার ভ্যালু কত এসে গেছে? 1.5 লাখ টাকা এসে গেছে। এই 1.5 লাখ টাকা জিনিসটাকে আমি কত টাকায় বিক্রি করলাম? 2,24,000 টাকায় সেল করলাম। তাহলে এই দুটোকে কনসিডার করে 1.5 লাখ টাকা জিনিসটা আমি 2,24,000 টাকায় বিক্রি করলাম, তো আমার লাভ কত হলো? 26,000 টাকা আমি প্রফিট করলাম। বলছে এই প্রফিটটা কি সবসময় হবে? এটা কি রেকারিং নেচার? কি বলছে? বলছে অ্যাসেট বিক্রি করে দিয়েছে। আরে ভাই আমি অ্যাসেট কেন বিক্রি করবো সবসময়? আমার তো বিক্রি করার আইটেম হচ্ছে আমার গুডস। তাহলে অ্যাসেট বিক্রি করে দিয়েছে, এটা তো রেকারিং কস্ট না, নন রেকারিং। আর এইটা কি হয়েছে? এটা প্রফিট হয়েছে, তার মানে এটা প্রফিট আমাকে কি করেছিল? বাড়িয়ে দিয়েছিল। আর এবার এটাকে ঠিক করার জন্য কি করবো? প্রফিটটা আমি কমিয়ে দেবো। আর এটা কবেকার? 2020। ওহো আমি এখানে পারলাম। বেশ ভালো। তাহলে এটাকে কি করবো? প্রফিটটাকে কমিয়ে দেবো। তাহলে এখান থেকে 26,000 টাকা কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোন পয়েন্টের জন্য পয়েন্ট নাম্বার লিখে নিচ্ছি? 2 নম্বর পয়েন্টটাতে এরকম কথাটা বলা আছে। নেক্সট ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে কি? 1 এপ্রিল 2021, আগে ডেটটা। 1 এপ্রিল 2021 মানে 1 এপ্রিল 2021 মানে কি? 1 এপ্রিল 2021 মানে কি? তার শেষ হবে 31 মার্চ 2022। তার মানে কি আমার? এটা 21-22, তার মানে এই 2022, এইটা এই বছরের কথা বলছে, যে বছরে আমার 20,000 টাকা লস ছিল। তো কি বলছে? কম্পিউটার কস্টিং 1 লাখ টাকা ওয়েন পারচেজ। একটা কম্পিউটার, এটা কি ধরনের এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কম্পিউটার তো সবসময় কিনবো না, এটা বেনিফিটটা আমাদের 1 বছরের বেশি দেবে। সে কি বলেছে? কম্পিউটার কিনেছে 1 লাখ টাকা দিয়ে। এবার রংলি ডেবিটেড টু ট্রাভেলিং এক্সপেন্স, ভুল করে ট্রাভেলিং এক্সপেন্স। ট্রাভেলিং মানে যাতায়াতে গাড়ি ভাড়ার খরচ। এটা তো প্রত্যেক বছর দরকার হবে, আর বেনিফিট তো ওইটুকুনি সময় লিমিটেড, মানে এক একটা বছরই থাকবে, 12 মাসের মধ্যে লিমিটেড থাকবে। তার মানে কি বলতে চাইছে? যেটা এখানে এটাই বলতে চাইছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছিল, সেটা ভুল করে কি করে দিয়েছে? রেভিনিউ করে দিয়েছে। তাহলে রেভিনিউ করে দেওয়াতে কি হবে? এটা প্রফিট আমাকে কি করেছে? রেভিনিউ দিয়ে আমি প্রফিট যাচাই করি। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি নিই? ডেপ্রিসিয়েশন নিই। তাহলে রেভিনিউ এটা কনসিডার করে দিয়েছে মানে কত টাকা? 1 লাখ টাকা। তাহলে প্রফিট আমার কি হয়েছে? 1 লাখ টাকায় প্রফিট আমার কমে গেছে। তাহলে এটা আমার ভুল হয়েছে। তাহলে 1 লাখ টাকার প্রফিটটা আমি কি করবো? বাড়িয়ে দেবো। যেটা আমি ভুল করেছি আগে ঠিক করে দিই, তারপর দেখবো সব। 2022-এ তো প্রফিটটা আমরা 2022-এর প্রফিটটা বাড়িয়ে দেবো কত টাকা? 1 লাখ টাকার প্রফিটটা আমরা বাড়িয়ে দিলাম।
এটা কি করবো? প্লাস করছি, 1 লাখ টাকা প্রফিট তো বাড়িয়ে দিচ্ছি। নেক্সট কি বলছে, ডেপ্রিসিয়েশন অন দ্য কম্পিউটার ওয়াজ টু বি চার্জ 20%। 20% এর কম্পিউটার ডেপ্রিসিয়েশন চার্জ করবো। ইম্পর্টেন্ট। তাহলে আমি যে ডেপ্রিসিয়েশন তখন থেকে যে বলে যাচ্ছি বারবার ডেপ্রিসিয়েশন দিতে লাগে, ডেপ্রিসিয়েশন দিতে লাগে, তাহলে কত টাকা ডেপ্রিসিয়েশন দেবো? কত টাকার ডেপ্রিসিয়েশন দেবো? 21-22-এর জন্য। কত, কবে কিনেছিল? ওপেনিং ডেটে। তাহলে দুটো বছরের ডেপ্রিসিয়েশন যাবে। 21-22 জন্য কত টাকা? 1 লাখ টাকা। তার উপর কত পার্সেন্ট দেবো? 20% এর ডেপ্রিসিয়েশন। তাহলে কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, এরপর 22-23-এর জন্য কত হবে? কি বলেছে? ডাব্লিউটিপি মেথড। তার মানে কি 1 লাখ টাকা মাইনাস আগের বছর ডেপ্রিসিয়েশন যতটা আজ পর্যন্ত হয়েছে তার উপর 20%। তাহলে কত হচ্ছে? 16,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখানে? বাদ দিই। ডেপ্রিসিয়েশন দিলে, ডেপ্রিসিয়েশন ওনার একটা এক্সপেন্স। প্রফিটটা বাড়াবে না কমাবে? অবশ্যই প্রফিটকে কমাবে। তাহলে এই বছরে আমি তো 20,000 টাকা প্রফিটে কমিয়ে দেবো, আর তার পরের বছর 16,000 টাকা প্রফিট আমি কমিয়ে দেবো। এই সমস্ত কিছু অ্যাডজাস্ট করার পর আর কিছু বলেছে না? আর কিছু বলেছে? এই সমস্ত কিছু অ্যাডজাস্ট করার পর যে প্রফিটটা আসবে সেটাকে আমরা কি বলবো? যে প্রফিটটা আসবে সেটাকে কি বলবো? অ্যাডজাস্টেড প্রফিট। কত টাকা এখানে? 40,000 টাকা। এখানে 60,000 টাকা মাইনাস 26,000 টাকা। 34,000। এখানে 1 লাখ টাকা। এখানে 60,000 টাকা। আর এখানে ব্র্যাকেট হয়ে গেছে 50, 44, 1,44,000 টাকা। তাহলে আমার প্রফিট এসে গেল। এবার আমি কি করবো? এই প্রফিটের গুলোকে আমি কি করবো? অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করবো। তাহলে অ্যাভারেজ প্রফিট কি করে আসবে? এই প্রফিট গুলোকে কি করবো? যোগ করলে আমাদের অ্যাভারেজ প্রফিট চলে আসবে। তো যোগ করে কত হচ্ছে? দেখি যোগ করে কত হচ্ছে। 40,000 টাকা প্লাস 34,000 টাকা প্লাস 1 লাখ টাকা প্লাস 60,000 টাকা প্লাস 1,44,000 টাকা। তো 3,38,000 টাকা। 3,38,000 টাকা ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স কি? 5 বছর আছে। ডিভাইড বাই 5, তাহলে আমার অ্যাভারেজ প্রফিট কত? ডিভাইড বাই 5, 75,600। তো আমার অ্যাভারেজ প্রফিট আসবে। এবার ভ্যালু অফ গুডউইল কি বলেছে? ভ্যালু অফ গুডউইল কি বলছে? অ্যাভারেজ প্রফিট যত টাকা থাকবে 75,600, তার 150% করতে। আমরা দেখিনি কোথায় বলেছে। এই ভ্যালু অফ প্রফিটের কত টাকা থাকবে? সরি, অ্যাভারেজ প্রফিটের 150% করতে বলেছে। তাহলে এখানে আমরা এটা 150% করে দিই ইন্টু 150 ডিভাইড বাই এক্স, তাহলে 1,13,400। তাহলে ভ্যালু অফ গুডউইল কত? 1,13,400। এবার তোমাদের মনে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে কি, যে তুমি তো বললে আগে যে এইভাবে আসবে, ভ্যালু অফ গুডউইল কি করে আসবে? অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস। যদি কোশ্চেন অন্য কিছু মেনশন করে, যেরকম কি কোশ্চেনে কি দেখলাম, যদি কোশ্চেন অন্য কিছু মেনশন করে তাহলে আমরা এটাই করব। যদি কোশ্চেন মেনশন না করে তখন দিয়ে আমরা কি করবো? অ্যাভারেজ প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার মাল্টিপ্লাই করবো। আচ্ছা, দেখে নিই একটা সেম ভাবে একটা অঙ্ক কি বলেছে, এটাতে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বলেছে এবি আর দ্য পার্টনার্স প্রফিট শেয়ারিং রেশিও 3:2, দরকার নেই এত কি কোনো। We agree to take C partnership 1/3 share. এত দিয়ে কোনো দরকার নেই আমার। For the purpose of, for this purpose, goodwill is to be valued at 2-year purchase age এ। তাহলে এখানে আমার নাম্বার অফ ইয়ার পারচেস কত বলবো? নাম্বার অফ ইয়ার পারচেস কত? 2 বছর।
আচ্ছা, অ্যাভারেজ প্রফিট কত নেবে বলেছে? 4 বছরে প্রফিট করেছে 35, 50, 1,30,000, 1,80,000, 70,000 টাকা লস। ঠিক আছে, বলছে ফার্স্ট এপ্রিল 2025 মানে এই বছরটাতে, সরি, ফার্স্ট এপ্রিল 2025 মানে এই বছরটাতে, 25-26। এই মোটর বাইক কস্টিং 50-50 টাকা পার অ্যান্ড বেনিফিট টু ট্রাভেলিং এক্সপেন্স। এগেইন কি হয়েছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ভুল করে রেভিনিউ ধরে নিয়েছে। অন হুইচ ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ 20%। যার উপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হওয়া ছিল? 20%। দ্য ফার্ম অলসো পেড অ্যানুয়াল ইন্স্যুরেন্স, 20,000 টাকা ইন্স্যুরেন্স দিয়েছে, হুইচ হ্যাড অলরেডি চার্জ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা অলরেডি চার্জ করে দিয়েছে প্রফিট অ্যান্ড লসের। ভ্যালুগুলি কত হবে? তাহলে আমরা দেখি ফার্স্ট কি করব, অ্যাভারেজ প্রফিট কত হচ্ছে? 30, 50, 1,20,000, 35 প্লাস 50 প্লাস 1,20,000 টাকা প্লাস 1,80,000 টাকা প্লাস 70,000 টাকা লস। তার মানে মাইনাস 70,000 টাকা। আচ্ছা, এবার আমাদের অ্যাডজাস্টমেন্টে কি বলছে? বলছে 50,000 টাকা যে জিনিসটা কিনেছিল ভুল করে ডেবিট করে দিচ্ছে, রেভিনিউ করে নিয়েছে, তাহলে 50,000 টাকা প্রফিট কমে গেছে। তাহলে এখন কি করবো, এটা থেকে 50,000 টাকার প্রফিটকে আমরা বাড়িয়ে দেবো। হলো ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট। নেক্সট কি বলেছে, এটার উপর 20% ডেপ্রিসিয়েশন দিতে। তাহলে এটার উপর 20% ডেপ্রিসিয়েশন দেবো। ডেপ্রিসিয়েশন দিলে প্রফিট বাড়বে না কমবে? কমবে। তো মাইনাস করবো কত? 50,000 টাকা দিয়ে কিনেছিল তার উপর 20%। ঠিক আছে, আচ্ছা, একবারে করাচ্ছি তো, বুঝতে অসুবিধা হতে পারে, ট্রাই করলে হয়ে যাবে ফার্স্ট। তারপর কি বলেছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,000 টাকা which are already charged to profit and loss account। ফার্স্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসবে? আমি কি বললাম, রেভিনিউ নেচার আসে, মানে যেটা বেনিফিট আমার উইথিন 12 মান্থ হবে। এটা কি 12 মান্থের মধ্যে আসছে? হ্যাঁ অবশ্যই, এটা অ্যানুয়াল চার্জ, মানে 1 বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তার মানে প্রত্যেক বছর দেবো। তাহলে এটা পিএল এ আসা উচিত ছিল, এটা দিয়ে প্রফিট কমানো উচিত ছিল, আর সেটা অলরেডি করেওছে, মানে ঠিক করেছে। কিন্তু ঠিকঠাক ঠিকই করে থাকে, তাহলে ওর মধ্যে আমাদের পড়লি না পড়লেও হবে। ডাইরেক্ট এটা চলে আসলো আমার, ডিভাইডেড বাই কি হচ্ছে, কতগুলো বছর? 1, 2, 3, 4, 5 তাহলে অ্যাভারেজ প্রফিট কত আসছে? ডিটেল এদিকে কত হচ্ছে? মাইনাস 70,000 টাকা into family, family, 10,000 টাকা, 50,000 মাইনাস 10,000 টাকা মাইনাস 70,000 টাকা প্লাস 1,80,000 টাকা প্লাস 1,20,000 টাকা প্লাস 50,000 টাকা প্লাস 35,000 টাকা ডিভাইডেড বাই 5। অ্যাভারেজ প্রফিট কত আছে? 77,000। তো অ্যাভারেজ প্রফিট কত আছে? 77,000। এবার আমাদের ভ্যালু অফ গুডউইল কি করে বের হবে? আমরা জেনেছি এরপর ভ্যালু অফ গুডউইল কি করে আসবে? 77,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস কত? 2 ছিল, তাহলে 77 ইন্টু 154 000। তাহলে এটা হচ্ছে ভ্যালু অফ গুডউইল। আচ্ছা, এটা রিভিশন ভিডিও, যদি বুঝতে অসুবিধা হয়, কেউ যদি ভাবে যেটা ফার্স্ট টাইম দেখতে হবে, কিন্তু আমার মনে হয় একটু অসুবিধা হবে তার ক্ষেত্রে, যদি সে ফার্স্ট টাইম এই একটা ভিডিও দেখে করবে ভাবে। এটা যেহেতু রিভিশন ভিডিও, তো সেই মোটিভ থেকেই আমি করাচ্ছি। তো যদি কেউ ফার্স্ট টাইম করে থাকা, যদি সেটা রিভিশন পারপাস দেখছে, আমি আশা করি এটা 100% তার কাছে ক্লিয়ার হবে।
মানে আমি ফার্স্ট থেকে একদম নতুন ভাবে করাচ্ছি না, আমি রিভিশনের মতো করেই করাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে কি অ্যাভারেজ প্রফিটটা ক্যালকুলেট করা শিখলাম, অ্যাভারেজ প্রফিট মেথডে কি করে আসছে, এটা আমাদের ডান। তো এই মেথডটা আমাদের হয়ে যাচ্ছে। কি দেখলাম তাহলে, অ্যাভারেজ প্রফিটে কি করে আসবে, অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু সাম অফ দ্য প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স। আর যে প্রফিটটা আসে তার সাথে আমরা নাম্বার অফ ইয়ার পার্চেস যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ভ্যালু অফ গুডউইল চলে আসে। এটা কখন, যখন এইভাবে বলবে। আর যদি বলে 150%, 100% বা যা খুশি করতে বলবে সেটাই করে দেবো, ঝামেলা মিটে যাবে। আর এই ক্ষেত্রে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্রফিটটাকে ঠিকঠাক করে রাখা। এটা প্রত্যেকটা মেথডের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেথডে জিনিসটা দরকার হবে। তো সেটা কি, যে নর্মাল প্রফিটটাকে নেবো, অ্যাবনর্মাল প্রফিটকে নেবো না, রেকারিং প্রফিটকে নেবো, নন রেকারিং প্রফিটকে নেবো না, ভ্যালু অফ স্টক যদি গোলমাল থাকে এখনো দেখিনি, দেখবো। তো সেটাকে আমরা ঠিকঠাক করে নেবো। আর যদি আর যদি ক্যাপিটাল নেচার রেভিনিউ নেচারে ঢুকে যায়, তো সেটাকে আমরা বার করবো। আর ক্যাপিটাল নেচারের উপর ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করবো। এত দিয়ে আমরা এটা দেখবো। ঠিক আছে। এরপর হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে কি বলছে, ফার্স্ট আমি কি জানতে লাগবে, সুপার প্রফিট মানে আমি বাকিদের থেকে এক্সট্রা কত প্রফিট আর্ন করছি, সেটাকে বলা হবে কি সুপার প্রফিট। কি বলা হচ্ছে, অ্যাভারেজ প্রফিট যেভাবে ক্যালকুলেট করতে লাগে শিখলাম সেভাবে ক্যালকুলেট করতে। নেক্সট কি নর্মাল প্রফিট, এটা তোমাদের কাছে নতুন ওয়ার্ড। নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট কাকে বলা হচ্ছে, যত টাকা আমি ব্যবসায় লাগাচ্ছি, ক্যাপিটাল ইমপ্লয়েড নয়, যত টাকা আমি ব্যবসায় লাগালাম তার সাথে সাথে যদি আমি এনআরআর মানে নর্মাল রেট অফ রিটার্নটা মাল্টিপ্লাই করি, তবে গিয়ে আমাদের নর্মাল প্রফিট বেরোবে। ফর্মুলা তো বুঝলাম, বাট মিনিংটা কি, মিনিং হচ্ছে, মিনিং হচ্ছে জিও আছে, ভোডাফোন আছে, তো এদের দুজনের ক্ষেত্রে বা আরো কিছু আছে, আইডিয়া টাইডিয়া আরো আছে। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, জিও প্রফিট করছে এক্স, লেটস জিও প্রফিট করছে, বছরে দেখা যাচ্ছে লেটস জিও প্রফিট করছে 1,00,000 টাকা। ঠিক আছে। আর ভোডাফোন আর বাকিরা একটু দুই, জিও দেখা যাচ্ছে কত টাকা, 100 টাকা লাগালে, আমরা পার্সেন্টেজের কথা বলবো, 100 টাকা লাগালে কত টাকা প্রফিট করে, লেটস 20% প্রফিট করে। মানে 100 টাকা যদি লাগায়, তাহলে জিও কত টাকা প্রফিট করছে, 20 টাকা প্রফিট করছে। কিন্তু ভোডাফোন এরা কত টাকা প্রফিট করছে, দেখা যাচ্ছে 15%, বাকিরা প্রফিট করে। তার মানে যদি এরা 100 টাকা লাগায়, এরা বিজনেসে কত টাকা প্রফিট করছে, 15 টাকা প্রফিট করছে। এই যে এক্সট্রা যে প্রফিট আর্ন করছে জিও, এক্সট্রা কত টাকা প্রফিট আর্ন করছে দুটোর মধ্যে, দেখতে পাচ্ছি দুটোর মধ্যে এক্সট্রা কত টাকা প্রফিট আর্ন করছে, 5 টাকা। এই এক্সট্রা প্রফিটকে কি বলা হবে, সুপার প্রফিট। আর যত টাকা লাগাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, ক্যাপিটাল এমপ্লয়েড। আর বাকিরা মানে ইন্ডাস্ট্রিতে বাকিরা কত পার্সেন্টে রিটার্ন পাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি এনআরআর, মানে নর্মাল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে আমাদের এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন। আর নর্মাল রেট অফ রিটার্ন থেকে যত টাকা প্রফিট আসলো সেটাকে কি বলা হয়, নর্মাল প্রফিট। এই প্রফিটকে কি বলা হবে, নর্মাল প্রফিট। মানে ইন্ডাস্ট্রিতে বাকিরা কত টাকা প্রফিট করছে সেটাকে বলা হবে কি নর্মাল প্রফিট। তাহলে নর্মাল প্রফিট কি করে আসছে, কত টাকা লাগিয়েছে ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু এনআরআর আছে। সুপার প্রফিট কি করে আসছে, আমরা একটু দেখলাম ডিফারেন্সটা, যে আমি কত প্রফিট করছি অ্যাভারেজ প্রফিট আমার, মাইনাস বাকিরা কত প্রফিট করছে নর্মাল প্রফিট। তো করলে আমার কি আছে, সুপার প্রফিট আসলো। আর সুপার প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার পারচেস মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসে কি, ভ্যালু অফ গুডউইল। দেখে নিন, দেখে নিন, দেখে নিন, দেখে নিন। এগারোটাতে কি বলছে, বলছে দেয়ার ক্যাপিটাল 15 লাখ টাকা। তার মানে ক্যাপিটাল 15 লাখ টাকা মানে, সরি 15 লাখ টাকা আর 10 লাখ টাকা। তার মানে কি, এখান থেকে আমাকে বলতে চাইলো ক্যাপিটাল এমপ্লয়েড 25 লাখ টাকা। ঠিক আছে। নেক্সট কি বলছে, নর্মাল রেট অফ রিটার্ন 15%। তার মানে আমাকে বলতে চাইছে এনআরআর কত,
15%। ঠিক আছে, বলেছে প্রফিট বলেছে প্রথম বছর 2.5 লাখ টাকা, পরের বছর 50,000 টাকা লস হয়েছে, 8 লাখ টাকা হয়েছে, 5 লাখ টাকা হয়েছে। এরপর কি বলেছে 2022-23-এ আন্ডার ভ্যালু হয়ে গেছে স্টক কত, 1 লাখ টাকা কমে দেখানো হয়েছে। ঠিক আছে, গুডউইল বার করতে বলেছে 2 ইয়ার পারচেস, তবে নাম্বার অফ ইয়ার পারচেস কত, নাম্বার অফ ইয়ার পারচেস কত টাকা বলেছে, 2 ইয়ার, 2। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট ডাইরেক্ট করে নিই, কি বলা হচ্ছে, বলছে 2.5 লাখ টাকার প্রফিট হচ্ছে, তাহলে এখান থেকে তো 2.5 লাখ টাকাই নেবো। তারপরে বলছে 50,000 টাকা লস হয়েছে, 50,000 টাকাই নেবো। 8 লাখ টাকার প্রফিট হয়েছে, 8 লাখ টাকাই নেবো। 5 লাখ টাকার প্রফিট হয়েছে, আর এখানে কি বলেছে ক্লোজিং স্টক এখানে আন্ডার ভ্যালু। আচ্ছা, যদি পিএল কে মনে করি পিএল অ্যাকাউন্ট, তাহলে ভালো মতো মনে পড়বে, পিএল অ্যাকাউন্টে ডেবিটে আমরা ওপেনিং স্টক লিখতাম, আর ক্রেডিট সাইডে আমরা কি লিখতাম, ক্লোজিং স্টক লিখতাম। ক্রেডিট সাইডে যা লিখি সেটা কি আমার একটা ইনকাম, আর ডেবিট সাইডে যা লিখি সেটা কি আমার একটা এক্সপেন্স। তার মানে ইনকাম যদি আমি 1 লাখ টাকা দিয়ে কম দেখাই, তার মানে প্রফিট কি হয়ে আছে, প্রফিট আমার কমে যাচ্ছে, আন্ডার ভ্যালু মানে কম দেখানো আছে, তাহলে প্রফিট তো আমার কমে আছে। তাহলে প্রফিটকে ঠিক করার জন্য কি করবো, এখন এটার সাথে আমরা 1 লাখ টাকা যোগ করে দেবো, তাহলে ঠিকঠাক প্রফিট কত হবে, 6 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের চলে আসলো। এবার ফার্স্ট স্টেপ আমরা কি ক্যালকুলেট করবো, অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি করা যায়, সিম্পল, এগুলোকে যোগ করবো, কত, 2,50,000 টাকা মাইনাস 50,000 টাকা লস হয়েছিল, প্লাস 8 লাখ টাকা, প্লাস 6 লাখ টাকা। ইভেন্ট কটা বছর আছে, 1, 2, 3, 4, 4 বছর আছে, তাহলে 2,20,000 টাকা আমার কি হয়, অ্যাভারেজ প্রফিট হয়। বাকিরা কত প্রফিট করে, নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট কত হচ্ছে, ক্যাপিটাল কত টাকা লাগাচ্ছে তারা, ক্যাপিটাল লাগাচ্ছে 25 লাখ টাকা, 25 লাখ টাকা, তার উপর এনআরআর কত, 15%, তাহলে বাকিরা কত প্রফিট করে, 25 লাখ টাকা, তার উপর 15%, 3,75,000 টাকা। 2,50,000 টাকা মাইনাস 50 টাকা প্লাস 7 লাখ টাকা প্লাস 6 লাখ টাকা, এবারে 4 লাখ টাকা। সরি, আমার অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেশন সমস্যা হচ্ছে, অ্যাভারেজ প্রফিট কত, 4 লাখ টাকা, আর এই ক্ষেত্রে কত ছিল, 25 লাখ টাকা ইন্টু 15%, 3,75,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি সুপার প্রফিট কত, মানে আমি এক্সট্রা কত প্রফিট কামাচ্ছি, সুপার প্রফিট ইকুয়াল টু 4 লাখ টাকা মাইনাস 3,50,000, সরি 3,75,000 টাকা, সুপার প্রফিট আমি কত কামাচ্ছি, 25,000 টাকা। তাহলে ভ্যালু অফ গুডউইল কত আসবে, ভ্যালু অফ গুডউইল কত আসবে, সুপার প্রফিট কত, 25,000 টাকা, ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস কত আমরা দেখলাম 2 বছর, তাহলে নাম্বার অফ ইয়ার পারচেস কত 2 বছর, তাহলে ভ্যালু অফ গুডউইল কত, 50,000 টাকা। এই হচ্ছে আমাদের সলিউশন। ডাউট আছে কোনো সুপার প্রফিট নিয়ে, ডাউট আছে কোনো সুপার প্রফিট নিয়ে, ইয়েস অর নো, মনে তো হচ্ছে নো, আমরা এটাই পরের অপশন।
কি বলছে? বলছে অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, বলে দিচ্ছে অ্যাভারেজ প্রফিট কত, ৮০,০০০ টাকা। আমরা দেখুন অ্যাভারেজ প্রফিট কত, ৮০,০০০ টাকা। নর্মাল প্রফিট বলেছে কত, এনআরআর কত বলেছে, 10%। ঠিক আছে, গুডউইল অফ দ্য ফার্ম, গুডউইলও বলে দিয়েছে। তাহলে গুডউইল কত টাকার বলেছে, ১,০০,০০০ টাকা। আমি জানতে চেয়েছে কত বছরের ক্যালকুলেট করলো, ৪ বছরের ক্যালকুলেট করে বার করলো সুপার প্রফিটের। বলছে ক্যাপিটাল কত টাকা লাগিয়েছিল, অঙ্কটা একটু অন্যরকম। বলেছে ক্যাপিটাল জানতে চেয়েছে। আচ্ছা, ক্যাপিটাল এমপ্লয়েড কোথায় আছে, আমরা ফর্মুলা মনে করার চেষ্টা করি। ক্যাপিটাল এমপ্লয়েড ইউজ করতে হবে। তো মনে করার চেষ্টা করলে মনে পড়বে, নর্মাল প্রফিট ক্যালকুলেট করার জন্য আমরা ক্যাপিটাল এমপ্লয়েড ইউজ করতে হবে। নর্মাল প্রফিট ইকুয়াল টু ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু সেল আর আর। ঠিক আছে, তো আসুন ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর। এবার এবার নর্মাল প্রফিট কত বলেছে আমাকে, কোথাও দেখতেছে নর্মাল প্রফিট বলেছে। ঠিক আছে, এনআরআর বলেছে কত, 10%। তাহলে আমরা এখানে বসাই, নর্মাল প্রফিট তো জানি না, ক্যাপিটাল এমপ্লয়েড জানি না, কিন্তু এটা হবে 10%। ঠিক আছে, তাহলে দেখি নর্মাল প্রফিট কোথা থেকে পাবো। তো নর্মাল প্রফিট ভাবতে গেলে আমার মাথায় আসছে, কিন্তু নর্মাল প্রফিট কোথা থেকে আসবে, সুপার প্রফিট। মানে এইভাবে ঘুরিয়ে বেড়া করার জন্য ডাইরেক্ট করা যেত না, মানে এইভাবে ঘুরিয়ে করাচ্ছি এই কারণে তোমরা কিভাবে ভাববে সেটা বোঝানোর জন্য। কোশ্চেন তো করেই দেবে, কিন্তু ভাবনাটাকে শিখতে লাগে, কিভাবে ভাবতে লাগে। তো সুপার প্রফিট কিভাবে আসবে, সুপার প্রফিট অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এভাবে আমাদের সুপার প্রফিট আসবে। আচ্ছা, সুপার প্রফিট কে বলে দিয়েছে আমাদের, না সেটাও বলেনি। তাহলে আমরা এখানে যদি বসতে যাই, আমরা কত অব্দি বসাতে পারছি, অ্যাভারেজ প্রফিট তো জানি না, অ্যাভারেজ প্রফিট জানি কত, ৮০,০০০ টাকা। নর্মাল প্রফিট জানি না, সুপার প্রফিট জানি না। তাহলে আমরা এবার চেষ্টা করি সুপার প্রফিট বার করার। সুপার প্রফিট কোথায় আসে, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। আচ্ছা, এখানে ভ্যালু অফ গুডউইল আমাদের বলেছে কত, ১,০০,০০০ টাকা। তাহলে ভ্যালু অফ গুডউইল কত, এবার তোমার পূর্ত ভ্যালু গেট অ্যান্সার, ১,০০,০০০ টাকা। ঠিক আছে, সুপার প্রফিট তো জানি না। নাম্বার অফ ইয়ার পারচেজ কত বলেছে, বলেছে নাম্বার অফ ইয়ার পারচেজ ৪ বছর। তাহলে আমরা নাম্বার অফ ইয়ার পারচেজে বসাই কত, 4 ইয়ার। তাহলে সুপার প্রফিট কত, ইকুয়াল টু ১,০০,০০০ ডিভাইড বাই 4 ইয়ার, মানে ২৫,০০০ টাকা। আচ্ছা, সুপার প্রফিট তার মানে কত টাকা, ২৫,০০০ টাকা মাইনাস নর্মাল প্রফিট। তার মানে নর্মাল প্রফিট কত, ৮০,০০০ টাকা। নর্মাল প্রফিট ওইদিকে গেল প্লাস হলো, ২৫,০০০ টাকা এদিকে আসলো মাইনাস হয়ে গেল, মাইনাস ২৫,০০০ টাকা। তাহলে কত আসছে, 55,000 হলো। আচ্ছা, তাহলে আমি নর্মাল প্রফিট পেলাম কত, 55,000। নর্মাল প্রফিটের মধ্যে 55,000 ক্যাপিটাল এমপ্লয়েড জায়গায় এটা তো বার করতে লাগে, কিন্তু আমরা যদি রাখি ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত হচ্ছে, সুতরাং ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু সুপার প্রফিট, নর্মাল প্রফিট কত ছিল, 55,000 টাকা। 10% মাল্টিপ্লাই ছিল, দিকে গেলে কি হলো, ডিভাইড হয়ে গেল 10%। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত, ৫,৫০,০০০ টাকা। তাহলে উত্তর দিতে চেয়েছিল হয়ে গেল। তো এইভাবে আমাদেরকে করতে লাগবে। তো ভাবনাটাকে বুঝতে লাগবে, ভাবনাটা কোথা থেকে ভাবতে হবে।
অন্য কিছু চেয়েছে, তো আমরা স্টেপ বাই স্টেপ ভাববো যে ওটা কোথায় আছে, এটা পাচ্ছি না, তাহলে এটা কোন ফর্মুলা থাকে, এটা আসছে না, ওটা কোন ফর্মুলা থাকে, এইভাবে ভাবতে লাগে। তো ঠিক আছে। তো তারপরে আসছে আমাদের কোন মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। তার আগে আমি এখানে একটা বলে দিই, ক্যাপিটাল ইনফ্রা যদি কোনো কোশ্চেনে না বলে, তো আমাদের ডাইরেক্ট বলেনি, আমাদের বার করতে হবে। আমরা আরেকটা রকম ভাবে বার করতে পারি, সেটা কি, ফার্স্ট, এটা এ নম্বর মানে ফার্স্ট প্রেফারেন্স এটাকে দেবো। যদি এইভাবে না করতে পারি দেন এইভাবে চেষ্টা করবো, কিন্তু সবার প্রথমে আগে এটাকে চেষ্টা করবো। এটা ফার্স্ট প্রেফারেন্স, না হলে এটা সেকেন্ড। কিভাবে, ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে আসবে, পার্টনারদের যে ক্যাপিটাল থাকবে তার সাথে যোগ করবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, কত টাকা তাদের ফান্ড আছে, সেখান থেকে যদি কোনো গুডউইল থেকে থাকে সেটাকে মাইনাস করবো, ফিকটিসিয়াস অ্যাসেটটা মাইনাস করবো, নন ট্রেডিং ইনভেস্টমেন্টকে মাইনাস করবো, তাহলেই হবে। আর যদি ক্যাপিটাল এইভাবে না হয় তাহলে টোটাল অ্যাসেটকে নেবো, টোটাল অ্যাসেট মাইনাস গুডউইল মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেট মাইনাস নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, সেই জিনিসটা আগেরটার মতো। তো এতটা করে আমি কি করবো, টোটাল অ্যাসেট থেকে এটাকে বাদ দিয়ে আমি বাকি অ্যাসেটটাকে নেবো, সেখান থেকে বাদ দিয়ে কি টোটাল লাইবিলিটি। টোটাল লাইবিলিটি মিনস আমাকে আউটসাইডারকে কত টাকা দেওয়ার আছে, টোটাল লাইবিলিটি মিনস আউটসাইডারকে কত টাকা দেওয়ার আছে, আউটসাইডারকে কত টাকা দেওয়ার আছে, সেটাকে বাদ দিলেও চলে আসে আমার ক্যাপিটাল ইনফ্লো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ব্যালেন্স শিট যদি মনে করো, এদিকে আমার কি লাইবিলিটি, এদিকে আমার অ্যাসেট। এখানে কি আছে, কিছু ফিক্সড অ্যাসেট আছে, কিছু কারেন্ট অ্যাসেট আছে, কিছু ফিক্সড লাইবিলিটি আছে, কিছু কারেন্ট লাইবিলিটি আছে, আর এখানে কি থাকছে, শেয়ার হোল্ডার ফান্ড। তো যদি আমি এটাকে এটাকে কমপ্লিটটাকে নিই, আর এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা আছে সেটাকে কি বলা হয়, এই জিনিসটাকে কি বলা হয়, ক্যাপিটাল ইনফ্লো। এটা থেকে এটাকে বাদ দিই, এটা হচ্ছে কোন মেথডটা বলছে, সেকেন্ড মেথডটা। আর ফার্স্ট মেথডে কি বলছে, ডাইরেক্ট এটাকেই নিই, তারপর চলে আসবে আমার কি ক্যাপিটাল ইনফ্লো। ঠিক আছে, দেখে নিই পরেরটা মেথডটা আছে। তার আগে ক্যাপিটালাইজেশন মেথডের দুটো মেথড আছে, একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, একটা হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট, এই দুটোকে ইউজ করে আমরা করতে পারি। কিন্তু যদি আমরা অ্যাভারেজ প্রফিটটাকে ইউজ করে করি, তাহলে এখানে হচ্ছে অ্যাভারেজ প্রফিট নর্মাল ক্যালকুলেট করলাম, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, কথাটা মানেটা কি, যত টাকা আমি অ্যাভারেজ প্রফিট ইনকাম করলাম তার জন্য আমাকে কত টাকা ক্যাপিটাল লাগানো উচিত ছিল। ঠিক এটার উল্টোটা, নর্মাল প্রফিট কি করে ক্যালকুলেট করছিলাম, যে আমি কত টাকা ক্যাপিটাল লাগিয়েছি তার উপর কত টাকা প্রফিট আছে, সেটা হচ্ছে নর্মাল প্রফিট। আর এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, মানে আমি যত টাকা আমার প্রফিট হচ্ছে তার জন্য কত টাকা আমার ক্যাপিটাল লাগানো উচিত ছিল, সেটাকে বলা হয় ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। তো কি করে আসবে, অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই 10,000, আর তারপর আমি কি করবো, ভ্যালু অফ গুডউইল বার করবো, ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট মানে কত টাকা লাগানো উচিত ছিল মাইনাস কত টাকা লাগিয়েছি অ্যাকচুয়ালি ইমপ্লয়, এই দুটো মাইনাস করলে আমরা চলে আসবে অ্যাভারেজ প্রফিট। তো ঠিক আছে, পরের ক্লাসে আমরা বাকিটা করে দেবো, পরের ভিডিওতে আমরা বাকিটা করে দেবো। অ্যাভারেজ প্রফিটটা বাকি থাকলো, অ্যাভারেজ প্রফিটটা বাকি থাকলো, আর বাকি থাকলো সুপার প্রফিটটা। তো এই দুটোর ক্ষেত্রে আমরা পরের ভিডিওতে দেখে নিচ্ছি, আপাতত এটুকুনি থাক, অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আশা করি বোঝা গেল, যদি কোনো ডাউট থাকে কমেন্টে মেনশন করো, আমি দেখুন অ্যান্সার করে দেবো।